ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি ভালো আছেন স্যার? ঠিক আছে। জি আলহামদুলিল্লাহ ভালো স্যার। আমরা শুরু করে দেই। Principles of prevention and control of communicable disease. আমি কমিউনিকেবল ডিজিজ গুলো কিভাবে প্রিভেনশন করব তার প্রিন্সিপাল গুলো আমরা জানবো। এটা 173 নম্বর পেজ, কমিউনিটি মেডিসিনের 173 নম্বর পেজ। Prevention of spread by eliminating the reservoir. আমরা জানি তো ফিক্সটা স্যার 173 173 নাম্বার পেজ। হ্যাঁ, এটা হলো যে আমরা কি করব, রিজার্ভারটাকে আমরা কি করব, তোমার এলিমিনেট করে দেব। অর্থাৎ আমরা রিজার্ভার অর্থাৎ একটা রোগের যে জীবাণু যেখানে লঞ্চ করে যেখানে থাকে সেটাই থেকে আমরা রিজার্ভার বলি। রোগের জীবাণু যার মধ্যে থাকে তাকে আমরা রিজার্ভার বলি। তাহলে আমরা যদি রিজার্ভারটাকে যদি এলিমিনেট করতে পারি, আমরা যদি বিতাড়িত করতে পারি, তাহলে তোমার আমাদের এটা আমাদের যে কমিউনিকেবল ডিজিজ আছে সেটা প্রিভেনশন এবং কন্ট্রোলের প্রথম প্রিন্সিপাল কি, যে প্রিভেনশন অফ স্প্রেড বাই এলিমিনেটিং দ্য রিজার্ভারটাকে আমরা এলিমিনেট করে দিব। এখন দেখো, আমরা জানি যে দুই ধরনের রিজার্ভার আছে, একটা হলো হিউম্যান রিজার্ভার আর একটা হলো অ্যানিমাল রিজার্ভার। একটা হলো হিউম্যান রিজার্ভার আর একটা হলো অ্যানিমাল রিজার্ভার। হিউম্যান রিজার্ভারটা দেখো কিভাবে আমরা এলিমিনেট করতে পারি, বাই আর্লি ডায়াগনোসিস এন্ড ট্রিটমেন্ট। খুব তাড়াতাড়ি আমরা যত দ্রুত সম্ভব আমরা এটাকে রোগ নির্ণয় করব এবং চিকিৎসা শুরু করে দিব। নোটিফিকেশন টু হেলথ অথরিটিস। এটা রোগ দেখা দিছে, এই রোগটা যখনই দেখা দেয় তখনই আমাদের যারা বিশেষজ্ঞ চিকিৎসা আছে তারা হেলথ অথরিটিসকে নোটিফাই করবে। হেলথ অথরিটিস ধরো স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তর, হ্যাঁ, বা বিভাগীয় স্বাস্থ্য অফিস, সেটাই হলো তোমার হেলথ অথরিটিস। বা ওই যে রোগ নিয়ন্ত্রণ যে অধিদপ্তর আছে, অধিদপ্তর আছে, আইডিসিআর, এরা হলো তোমার অথরিটিস। তারপর আইসোলেশন অফ দ্য পেশেন্ট। যখনই আমরা একটা নতুন রোগ, যখনই আমরা নতুন রোগ প্রাদুর্ভাব মানে দেখা দিবে, তখন আমরা কি করবো, যতদূর সম্ভব আমরা ওই পেশেন্টটাকে আমরা আইসোলেশন করে ফেলবো এন্ড কোয়ারেন্টাইন অফ দোজ এট রিস্ক। এবং যারা রিস্কে আছে তাদের সবাইকে আমরা কোয়ারেন্টাইনের আওতায় নিয়ে আসবো। তাহলে প্রথম হলো আর্লি ডায়াগনোসিস এন্ড ট্রিটমেন্ট, notification of the health authorities to the health authorities, isolation of the patient and quarantine of those at risk.
যারাই তোমার রিস্ক আছে তাদেরকে আমরা কোয়ারেন্টাইনে আওতা নিয়ে আসবো এবং আমরা কি করব তোমার ওই পেশেন্ট যারা এই রোগে ভুগতেছে তাদেরকে কি করব আমরা আইসোলেশনে নিয়ে আসবো এবং আমরা হেলথ অথরিটিসকে নোটিফাই করব এবং আমরা তাড়াতাড়ি ডায়াগনোসিস করে আমরা তাড়াতাড়ি চিকিৎসা করব। এটাই হলো তোমার প্রথম প্রিন্সিপাল। আইসোলেশনের বিষয়টা ক্লিয়ার হতে পারে কি? আইসোলেশন মানে কি? পৃথক করে রাখা, যে কোনো পেশেন্টকে পৃথক করে রাখা, অন্য মানুষ থেকে পৃথক করে রাখা। আইসোলেশন বিষয়টা তো এই যে করোনার সময় তোমরা শুনো না আইসোলেশন করে রাখা। আইসোলেশন মানে ধরো একটা রোগের ধরো করোনায় আক্রান্ত হলো, এই করোনা আক্রান্ত রোগীকে তো আইসোলেশনে রাখে, পৃথক করে রাখে, ঠিক আছে? যখন মাইল্ড সিমটম থাকে তখন তাকে কি করে বাসায় এক 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 রুমে করে রাখে আর কি, এবং অন্যান্য মানুষদের সাথে তাকে মিশতে দেওয়া হয় না। কেন মিশতে দেওয়া হয় না? যাতে তার যে রোগটা করোনার যে জীবাণুটা অন্য মানুষের কাছে না যেতে পারে। আইসোলেশন করে রাখা, এটা হলো আইসোলেশন। আইসোলেশন বাংলা কথা অর্থ হলো পৃথক করে রাখা। আইসোলেশনের বাংলা অর্থ হলো পৃথক করে রাখা। অ্যানিমাল ডিজার্ভার যদি হয় তাহলে আমরা কি করব দেখো। অ্যানিমাল ডিজার্ভার হলে ডেস্ট্রয়িং অ্যানিমালস অ্যাজ ইন প্লেগ, মানে ওই অ্যানিমালটাকে আমরা মেরে ফেলবো। প্রটেক্টিং অ্যানিমালস অ্যাজ ইন রেবিস, fat dogs are protected with vaccine and destroying spray. Animal that are used as a food should be examined and infected ones eliminated. সোজা কথা হলো যে অ্যানিমাল হলে আমরা কি করব, যদি অ্যানিমাল ডিজার্ভার হয় তাহলে আমরা কি করব, অ্যানিমাল ডিজার্ভার হলো আমরা মেরে ফেলবো, বা আমরা কি করব তাদেরকে ভ্যাকসিন দেব, অথবা আমরা যেসব অ্যানিমালের গোশত খাই, যেমন গরুর গোশত খাই, হ্যাঁ, বভাইন টিউবারকুলোসিস নামে একটা অসুখ আছে, বভাইন টিউবারকুলোসিস, যেটা গরুদের হয়ে থাকে। যদি আমরা এরকম যদি সাসপেক্ট করি যে গরুর টিউবারকুলোসিস হয়েছে, তখন আমরা যে গরুর যে মিটটা খাবো, গোশতটা খাবো, ওই গোশতটা আমরা কি করব, পরীক্ষা করব। কোনো কুকুরের মধ্যে যদি রেবিসের জীবাণু থাকে তখন আমরা কি করব, আমরা ওই কুকুরটাকে প্রোটেক্ট করব। হ্যাঁ, প্রোটেক্টিং অ্যানিমালস অ্যাজ ইন রেবিস, ক্যাট, ডগস এন্ড প্রোটেক্টেড ভ্যাকসিন এন্ড ডেস্ট্রয়িং স্প্রে। সোজা কথা, মোদ্দা কথা হলো যে দেখো, প্লেগের ক্ষেত্রে আমরা যত জন্তু আছে সবগুলা মেরে ফেলবো। রেবিসে যে কুকুর বা আমাদের যে রেবিস অ্যানিমাল যেগুলো ডগ আছে, ক্যাট আছে, এগুলোকে আমরা কি করব, প্রোটেক্টেড করে রাখবো এবং আমরা কি করব, ভ্যাকসিন দিব। আর যেসব অল অ্যানিমেলের মধ্যে এই ইনফেক্টেড ডিজিজ গুলো আছে, ওইসব অ্যানিমেলে যদি আমরা গোশত খেয়ে থাকি তাহলে ওই গোশতগুলো আমরা পরীক্ষা করে খাবো শুরুতেই। 2 নম্বর হলো প্রোটেকশন অফ সাসেপ্টিবল হোস্ট বাই অ্যাক্টিভ ইমিউনাইজেশন, প্যাসিভ ইমিউনাইজেশন, কম্বাইন্ড অ্যাক্টিভ এন্ড প্যাসিভ ইমিউনাইজেশন, যেমন প্রোফাইলাক্সিস, নন স্পেসিফিক মেজার। তুমি এই করোনা ভাইরাসের কথা চিন্তা করো, করোনা ভাইরাসের যে যে আমাদের যে সাসেপ্টিবল হোস্ট, all people all over the country are susceptible host. জি class এটা পাপা পাপা তাহলে আমরা susceptible host, all population all over the country are susceptible host of coronavirus. সুতরাং আমরা যদি সকল মানুষের জন্য যদি আমরা ইমিউনাইজেশন ব্যবস্থা করতে পারতাম, সেটা অ্যাক্টিভ হোক আর প্যাসিভ হোক, অথবা কম্বাইন্ড অ্যাক্টিভ প্যাসিভ ইমিউনাইজেশন হোক, হ্যাঁ, তখন কি হয়, আমাদের এই করোনা রোগটা বিস্তার করতে পারছে না। কেমো প্রোফাইলাক্সিস মানে তো ড্রাগ, কেমো প্রোফাইলাক্সিস মানে ড্রাগ। নন স্পেসিফিক মেজার দেখো, ইমপ্রুভমেন্ট অফ দ্য কোয়ালিটি অফ লাইফ, যেমন বেটার হাউজিং, ওয়াটার সাপ্লাই, স্যানিটেশন, নিউট্রিশন, এডুকেশন। হ্যাঁ, legislative measures wherever needed and community involvement in disease surveillance, control and other public health activities. অর্থাৎ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করেও কিন্তু আমরা অনেক সময় অনেক ডিজিজের আমরা কি করতে পারি। তাহলে প্রথম হলো আমরা জানি যে ডিজিজের 3টা জিনিস লাগে একটা ডিজিজ হতে হলে, সোর্স অফ প্রিজার্ভার লাগে, মোড অফ ট্রান্সমিশন লাগে এবং সাসেপ্টিবল হোস্ট লাগে।
আমরা রিজার্ভারটাকে যদি এলিমিনেট করতে পারি, সেক্ষেত্রে মানুষ হলে কিভাবে এলিমিনেট করতে পারি এখানে দেওয়া আছে। আর্লি ডায়াগনোসিস এন্ড ট্রিটমেন্ট শুরু করে দেব, নোটিফিকেশন করব হেলথ অথরিটিসকে এবং আইসোলেশন করব পেশেন্টদেরকে, এবং হোম কোয়ারেন্টাইন করব যারা দিচ্ছে তাদেরকে। অ্যানিমাল রিজার্ভার যদি হয় তাহলে আমরা কি করব, ডেস্ট্রয়িং করব অ্যানিমাল, হ্যাঁ, বা ওই অ্যানিমাল গুলোকে আমরা প্রোটেক্ট করে রাখবো, ভ্যাকসিনেশন দেব, এবং যদি কোনো অ্যানিমাল গোশত আমরা খেয়ে থাকি তাহলে ওই গোশত কি করব, আমরা পরীক্ষা করে খাবো। আর হোস্ট যারা আছে আমরা, অর্থাৎ যাদের যাদের রোগ হয় তাদেরকে আমরা কি করব, তোমার অ্যাক্টিভ ইমিউনাইজেশন, প্যাসিভ ইমিউনাইজেশন বা কম্বাইন্ড অ্যাক্টিভ প্যাসিভ ইমিউনাইজেশন দিয়ে আমরা প্রোটেক্ট করতে পারি। কেমন প্রোফাইল্যাক্সিস বলতে এখন দেখো কেমন প্রোফাইল্যাক্সিস বলতে যে করোনা ভাইরাস যেটা ভাইরাস অ্যান্টিভাইরাল ড্রাগ আমরা দিই, রেমডেসিভির ইনজেকশন ধরো, এটাই হলো কেমন প্রোফাইল্যাক্সিস। অর্থাৎ যে রোগের যে ওষুধটা দরকার সেটাই হলো কেমন প্রোফাইল্যাক্সিস। যেমন অ্যান্টিভাইরাল রেমডেসিভির, এটা আমরা এই কেমন প্রোফাইল্যাক্সিস হিসেবে দিতে পারি। নন স্পেসিফিক কিছু ম্যাটার আছে যে জীবনযাত্রার মান উন্নয়ন করে কিন্তু আমরা কিন্তু এই ডিজিজ থেকে আমরা প্রিভেন্ট থাকতে পারি। অর্থাৎ ডিজিজ আমাদের জীবনযাত্রার মান, যেমন এই যে মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মেনে চলা, হাত ধোয়া, গ্লাভস পরা, এগুলা করে কিন্তু আমরা আমাদের প্রোটেকশন নিয়ে আসতে পারি। তাহলে এই প্রিন্সিপাল অফ প্রিভেনশন এন্ড কন্ট্রোল অফ কমিউনিকেবল ডিজিজ, এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। কেউ বোঝেনি কিনা তাহলে আমাকে একটু বলতে পারো। স্যার কোনটা স্যার? আচ্ছা, আবার বলবো, তাই তো? কমিউনিকেবল ডিজিজ প্রিভেনশন এবং কন্ট্রোল করার জন্য আমাদের একটা প্রিন্সিপাল আছে। প্রিন্সিপালটা হলো কি, আমরা জানি যে কমিউনিকেবল ডিজিজ হওয়ার জন্য দুইজন মানুষ দায়ী, দুইটা জিনিস দায়ী, দুইটা ফ্যাক্টর দায়ী, দুইটা না তিনটা ফ্যাক্টর দায়ী। একটা হলো তোমার রিজার্ভার, একটা হলো হোস্ট, আর এই হোস্ট থেকে রিজার্ভারে আসার জন্য সেটা হলো মোড অফ ট্রান্সমিশন। সুতরাং আমরা যদি হোস্টটাকে, অর্থাৎ যেখান থেকে জীবাণুটা আসবে, রিজার্ভারটাকে মানে যেখানে জীবাণুটা লঞ্চ করে, ধারণ করে বা যেখানে থেকে থাকে, ওই রিজার্ভারকে যদি আমরা এলিমিনেট করে ধ্বংস করে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের এই কমিউনিকেবল ডিজিজটা কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি। তাহলে রিজার্ভারকে আমরা কিভাবে ধ্বংস করতে পারি দেখো। যদি হিউম্যান যদি রিজার্ভার হয় তাহলে কি করবো, আমরা আর্লি ডায়াগনোসিস করবো এবং ট্রিটমেন্ট দেবো। আমরা হেলথ অথরিটিজ আমাদের যারা আছে তাদেরকে আমরা নোটিফাই করব, তাদেরকে জানাবো। তারপরে পেশেন্ট যারা রোগাক্রান্ত হয়েছে তাদেরকে আমরা কি করবো, আইসোলেশনে নিয়ে যাব, এবং যেসব পেশেন্ট রিস্কে আছে তাদেরকে আমরা কোয়ারেন্টাইন রেখে দিব। এটা হলো তোমার হিউম্যান রিজার্ভার ক্ষেত্রে আমাদের করণীয়। অ্যানিমাল রিজার্ভার ক্ষেত্রে আমরা কি করবো, যদি প্লেগ যদি হয় তাহলে ওইসব জীবাণু ওই প্লেগ জীবাণু বহনকারী যত অ্যানিমেল আছে আমরা ওদেরকে মেরে ফেলবো। তারপর রেবিস জীবাণু বহন করে যেসব রেবিস অ্যানিমেল আছে, বিশেষ করে কুকুর, বিড়াল, আমরা তাদেরকে প্রোটেকশনের মধ্যে নিয়ে আসবো, তাদেরকে বেঁধে রাখবো তো অন্য কাউকে কামড়াতে না পারে, তাদেরকে ভ্যাকসিন দেব। এবং যেসব পশুর গোশত আমরা খাই, যেমন ফর এক্সাম্পল বভাইন টিউবারকুলোসিস পশুদের হয়ে থাকে, আমরা যদি সাসপেক্ট করি যে আমাদের এই বভাইন টিউবারকুলোসিসটা এখন চারদিকে ছড়াই পড়ছে, তখন আমরা কি করতে পারি, আমরা যদি বড় গরুর গোশত মানে খেতে যাই বা খাবো, তখন আমরা এটা পরীক্ষা করতে পারি। এটা হলো রিজার্ভার ক্ষেত্রে গেল। এখন আছে হোস্টের তো হয়ে গেল, ধরো হোস্টের বা হওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশে ধরো 16 কোটি মানুষের কিন্তু এখন এই করোনা ভাইরাস হওয়ার সম্ভাবনা আছে। সাপোজ এটা একটা ইনফেক্টেড ডিজিজ, কমিউনিকেবল ডিজিজ হওয়ার সম্ভাবনা আছে। আমরা যদি সবাইকে যদি অ্যাক্টিভ ইমিউনাইজেশন অর প্যাসিভ ইমিউনাইজেশন অর বোথ অ্যাক্টিভ প্যাসিভ ইমিউনাইজেশন আন্ডারে যদি নিয়ে আসতে পারতাম, তাহলে কিন্তু আমরা এটা সহজেই কিন্তু এটা প্রোটেকশনটা চলে আসতো। যেমন অন্যান্য কমিউনিকেবল ডিজিজ গুলো, যেমন হেপাটাইটিস এ, বি ভাইরাস, তারপর হলো গিয়ে তোমার ধরো ওই যে ভ্যাকসিন প্রিভেন্টেবল যে ডিজিজ গুলো আছে, যেমন যক্ষ্মা, ডিপথেরিয়া, এই জিনিসগুলো কিন্তু আমরা কিন্তু এই ইমিউনাইজেশনের মাধ্যমে কিন্তু আমরা কন্ট্রোল করে ফেলেছি। তো তাহলে অ্যাক্টিভ ইমিউনাইজেশন, প্যাসিভ ইমিউনাইজেশন যদি আমরা প্রস্তুতি দিতে পারতাম তাহলে এটা কন্ট্রোল হয়ে যেত করোনা ভাইরাসের ক্ষেত্রে আর কি।
তারপর আমরা জীবনযাত্রার মান উন্নয়ন করে বেটার হাউজিং, ওয়াটার সাপ্লাই, স্যানিটেশন, নিউট্রিশন, এডুকেশন, হ্যাঁ, লেজিসলেটিভ মেজার যদি আমরা নিই, হ্যাঁ, এই জিনিসগুলো করে কিন্তু মানে আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন করেও কিন্তু আমরা কি করতে পারি তোমার কমিউনিকেবল ডিজিজটা অনেকটা প্রিভেন্ট করতে পারি। সেটাই বলছি আর কি। তোমার পড়তে হবে, বুঝতে হবে, এটা না পড়লে হবে না। কমিউনিটি মেডিসিন হলো তোমার উপন্যাসের মতো পড়তে হবে বারবার। দুর্বোধ্য উপন্যাস আর কি। শরৎচন্দ্রের উপন্যাস না, রবীন্দ্রনাথের উপন্যাস না, এটা একটা দুর্বোধ্য উপন্যাস। আর কোনো কোশ্চেন আছে? স্যার ডিস্ট্রিং স্ট্রেটা একটু বোঝা দিলে স্যার ভালো হতো। কোনটা? ডিস্ট্রিং স্ট্রে। ভ্যাকসিন এন্ড ডেস্ট্রয়িং। ডেস্ট্রো মানে কি? ডেস্ট্রয় মানে কি? ডেস্ট্রয় মানে কি? আর স্ট্রেটা কি স্যার বুঝলাম? ওই তো, এটা তো তোমার কথার মধ্যে চলে আসছে, ডেস্ট্রয়িং স্ট্রে। এখন আসো কলেরা নিয়ে আসো। কলেরা, কলেরা ইজ অ্যান অ্যাকিউট ডায়রিয়াল ডিজিজ কজড বাই ভিব্রিও কলেরি। কলেরা একটা রোগ, আর কলেরা রোগটা যে জীবাণু দিয়ে হয় সেটা হলো ভিব্রিও কলেরি। তাহলে কলেরার একটা ভাইরাস জনিত রোগ, এই তো। ভাইরাসটার নাম কি? ভিব্রিও কলেরি। কলেরা একটা ভাইরাস, ভাইরাল ডিজিজ, আর যে ভাইরাসটা দিয়ে হয় সেই ভাইরাসটার নাম হলো ভিব্রিও কলেরি। এখন আসো এপিডেমিওলজিক্যাল ডিটারমিনেন্টস। এজেন্ট কি, হোস্ট কি, এনভায়রনমেন্টটা কি, কিভাবে ট্রান্সমিশন হয়, ইনকিউবেশন পিরিয়ডটা কি। এজেন্ট কি? এজেন্ট হলো ভিব্রিও কলেরি এজেন্ট। রিজার্ভার কে? মানুষ। Infective material, stool and vomit of cages and carries. Period of communicability. A case of cholera is infectious for a period of 7 to 10 days. Host care. All ages, all sexes in endemic areas. Attack rate in highest in children. Low socioeconomical groups are affected most. যাদের জীবনযাত্রার মান নিম্নমানের এবং শিশুরা এই কলেরা দিয়ে বেশি আক্রান্ত হয়। এনভায়রনমেন্ট কি দায়ী দেখো? পুয়ার এনভায়রনমেন্টাল স্যানিটেশন, ওয়াটার অ্যান্ড সয়েল পলিউশন অ্যান্ড কন্টামিনেশন অফ দ্য ফুড। কোন ফুড যদি তোমার ভিব্রিও কলেরা দিয়ে যদি কন্টামিনেটেড হয়, কোন ওয়াটার যদি কোনো ভিব্রিও কলেরা দিয়ে কন্টামিনেটেড হয়, এবং আমাদের যে পুয়ার যে এনভায়রনমেন্টাল স্যানিটেশন আছে, অর্থাৎ হাত ধুই না আমরা, বা বাথরুমে স্যান্ডেল পরে যাই না, বা বাথরুমের পরে হাত ধুই না, খাওয়ার আগে হাত ধুই না, যদি এরকম হয়, বা কন্টামিনেটেড ওয়াটার যদি থাকে, কন্টামিনেটেড ফুড যদি থাকে, অর্থাৎ যে সকল ফুড এবং ওয়াটারে তোমার এই ভিব্রিও কলেরি জীবাণুটা আছে, হ্যাঁ, সেটাই হলো তোমার এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। মোড অফ ট্রান্সমিশন কিভাবে হয় দেখো? ফিক্যালি কন্টামিনেটেড ওয়াটার, কন্টামিনেটেড ফুড এন্ড ড্রিঙ্কস, ডিরেক্ট কন্টাক্ট বাই কন্টামিনেটেড ফিঙ্গার্স। এটা বুঝতে পারতেছো, এটা আমি আগে বলেছি। ইনকিউবেশন পিরিয়ড কি? 2 hours to 5 days। ইনকিউবেশন পিরিয়ড আমরা জানি কি? ইনকিউবেশন পিরিয়ড হলো তোমার রোগের সাইন সিম্পটম প্রকাশ পাওয়া পর্যন্ত, রোগের জীবাণু শরীরে ঢোকার পর থেকে শুরু করে রোগের সাইন সিম্পটম প্রকাশ পাওয়া পর্যন্ত যে সময়টা, সেটা হলো ইনকিউবেশন পিরিয়ড। তাহলে কলেরার ক্ষেত্রে ইনকিউবেশন পিরিয়ড কয়দিন দেখো? কলেরার ক্ষেত্রে ইনকিউবেশন পিরিয়ড হলো তোমার মাত্র কয়েক ঘন্টা থেকে 5 দিন। অর্থাৎ ধরো তোমার তুমি কন্টামিনেটেড ফুড খেয়েছো, বা কন্টামিনেটেড ওয়াটার, অথবা কন্টামিনেটেড কোনো পার্সনের সংস্পর্শে গেছো, ভিব্রিও কলেরির জীবাণুটা তোমার কাছে আসছে, মাত্র কয়েক ঘন্টা থেকে 5 দিনের মধ্যে তোমার কি হতে পারে? তোমার সাইন সিম্পটম প্রকাশ পেতে পারে।
তাহলে ভিব্রিও কলেরে তোমার ইনকিউবেশন পিরিয়ড কতদিন? 0 থেকে 5 ডেজ, ইউজুয়ালি 1 to 2 ডেজ। অর্থাৎ জীবাণুটা তোমার শরীরে ঢোকার পর থেকে তুমি 1 থেকে 2 দিনের মধ্যে তুমি আক্রান্ত হবা, তোমার সাইন সিম্পটম দেখা। এপিডেমিওলজিক্যাল ডিটারমিনেন্টস, এই জিনিসটা তোমার বুঝতে হবে। এপিডেমিওলজিক্যাল ডিটারমিনেন্টস কি? এজেন্ট থাকবে, হোস্ট থাকবে, এনভায়রনমেন্ট থাকবে, মোড অফ ট্রান্সমিশন থাকবে। আমরা এটার এপিডেমিওলজিক্যাল ডিটারমিনেন্টস আমরা আগে বলছি যে আমাদের যে কমিউনিকেবল ডিজিজ গুলো হওয়ার জন্য একটা সোর্স থাকবে। হ্যাঁ, তারপরে তোমার সোর্স মানে কি? মানে এজেন্টটা যে যে যেখানে থাকবে সেটাই হলো সোর্স বা রিজার্ভার। তারপর মোড অফ ট্রান্সমিশন লাগবে, তারপরে হোস্ট লাগবে। তো এজেন্টটা কি? এজেন্টটা হলো কি এখানে ভিব্রিও কলেরি জীবাণু, এটা একটা ভাইরাস। এবং হোস্ট কি? হোস্ট হলো প্রত্যেক বয়সের প্রত্যেক মানুষ, তবে যারা লো সোসিও ইকোনমিক্যাল কন্ডিশনে বাস করে থাকে এবং বাচ্চাদের মধ্যে তোমার এই লক্ষণ হয়ে থাকে। এনভায়রনমেন্ট কি রকম এনভায়রনমেন্ট? তাই দেখো, পুয়ার এনভায়রনমেন্টাল স্যানিটেশন, ওয়াটার এন্ড সয়েল পলিউশন এন্ড কন্টামিনেশন অফ ফুড। ঠিক আছে, মোড অফ ট্রান্সমিশন কিভাবে হয়? তুমি যদি হাত ধুলে না, তুমি কন্টামিনেটেড ফুড ড্রিঙ্কস নিলা, তুমি ডিরেক্ট কন্টাক্টে গেলা, হ্যাঁ, সেটাই হলো তোমার মোড অফ ট্রান্সমিশন। ইনকিউবেশন পিরিয়ড কয়দিন? দেখো, ইনকিউবেশন পিরিয়ড হলো আমাদের এখানে 1 থেকে 2 দিন, যদি এখানে 3 থেকে 5 দিন বলা হয়েছে। তাহলে এটা হলো আমার এপিডেমিওলজিক্যাল ডিটারমিনেন্টস। আমি আবারও বলি, এপিডেমিওলজিক্যাল ডিটারমিনেন্টস বলতে তোমার এজেন্টটা নিয়ে আসবে তুমি। একটা একটা রোগের যদি এপিডেমিওলজিক্যাল ডিটারমিনেন্টস যদি তুমি বুঝো, তাহলে তুমি রোগের সবকিছু তুমি মানে বলতে পারবে। যেমন আমার কলেরার ক্ষেত্রে আমার এজেন্টটা কি, মানে কোন জীবাণু দিয়ে আমার কলেরাটা হয়? এজেন্টটা হলো কি? ভিব্রিও কলেরি, সোজা কথা। হোস্ট কে? হোস্ট হলো মানুষ। এনভায়রনমেন্ট কি? এনভায়রনমেন্ট তো তোমার পুয়ার এনভায়রনমেন্টাল স্যানিটেশন, ওয়াটার এন্ড সয়েল পলিউশন, কন্টামিনেশন ফুড, এটা হলো তোমার পরিবেশটা দায়ী। ট্রান্সমিশনটা কিভাবে হয়? ট্রান্সমিশনটা হলো তোমার ফিক্যালি কন্টামিনেটেড ওয়াটার যদি থাকে, ফিক্যালি কন্টামিনেটেড ওয়াটার, অর্থাৎ একজনে তোমার বাথরুমে গিয়ে বাথরুম করে আসলো, সে ভালো করে ফ্লাশ করলো না, সাবান দিয়ে হাত ধুলো না, বা যে কোনো কারণে এনি হাউ তার ওই কন্টামিনেটেড পার্টিকেল গুলো তোমার বাথরুমে রয়ে গেল, আরেকজন গেল গিয়া তোমার পায়ে হাতে নিয়ে আসলো, এভাবে তো ছড়ায় কন্টামিনেটেড, ফিক্যালি কন্টামিনেটেড ওয়াটার। কন্টামিনেটেড ফুড এন্ড ড্রিঙ্কস, ডিরেক্ট কন্টাক্ট বাই কন্টামিনেটেড ফিঙ্গার্স, এক ধরনের তোমার ভিব্রিও কলেরার জীবাণু আছে, ঠিক আছে, খাওয়া করতেছে আরেকজনের সাথে, ফুডটা খাবারটা শেয়ার করতেছে, প্লেট শেয়ার হলো, ধরো প্লেটে শেয়ার হলো, তখন কি হলো? তোমার কাছে চলে আসলো। এটাই হলো তোমার মোড অফ ট্রান্সমিশন। আর ইনকিউবেশন, যে কোনো যে তোমরা ইনকিউবেশনটা মনে রাখবে, কলেরার ক্ষেত্রে ইনকিউবেশন পিরিয়ডটা হলো গিয়ে তোমার কয়েক ঘন্টা থেকে তোমার 5 দিন, ইউজুয়ালি 1 থেকে 2 দিন। এটা হলো তোমার ইনকিউবেশন। সাইন সিমটম কি? সাইন সিমটম তোমরা জানোই যে কলেরা আক্রান্ত হলে কি কি ধরনের সাইন সিমটম হয়। দেখো, a typical case of cholera shows 3 stages. Number 1, stage of evacuation. Number 2, stage of collapse, and number 3, stage of recovery. Stage of evacuation. Stage of evacuation, the onset is abrupt with profuse, painless, and rice watery diarrhea and vomiting. শোনো, এই টার্মটা তোমাদেরকে বলতে হবে। প্রফিউজ, খুব বেশি পরিমাণে, পেইনলেস, কোনো ব্যথা নাই, এন্ড রাইস ওয়াটারি, ভাতের পানির মতো তোমার ডায়রিয়া হবে এবং ভমিটিং হবে। তাহলে এটা হলো স্টেজ অফ ইভাকুয়েশন, প্রফিউজ, পেইনলেস, রাইস ওয়াটারি, ডায়রিয়া এন্ড ভমিটিং, এটা হলো স্টেজ অফ ইভাকুয়েশন। নাও স্টেজ অফ কোলাপস ডিউ টু ডিহাইড্রেশন। আমরা জানি ডিহাইড্রেশন সাইনগুলো হলো সানকেন আই, হলো চিক্স, তারপর স্ক্যাফয়েড অ্যাবডোমেন, সাবনর্মাল টেম্পারেচার, ওয়াশারম্যানস হ্যান্ডস এন্ড ফিট, অ্যাবসেন্ট পালস, আনরেকর্ডেবল বিপি, লস অফ স্কিন ইলাস্টিসিটি, শ্যালো এন্ড কুইক রেসপিরেশন, অর্থাৎ শকের সাইন যেগুলো আছে আর কি। একটা রোগী তোমার ডায়রিয়া হচ্ছে, কলেরা হচ্ছে, সে স্যালাইন খাচ্ছে না, স্যালাইন দিচ্ছে না, বারবার সে কি হচ্ছে তোমার ডায়রিয়া হচ্ছে, কিন্তু যে পরিমাণ তোমার পানি লবণ তুলে যাচ্ছে তার শরীর থেকে ওই পরিমাণ পানি লবণ সে মুখে স্যালাইন খাচ্ছে না, বা আইভি স্যালাইন দেওয়া লাগবে আইভি স্যালাইন দিচ্ছে না, সেক্ষেত্রে একটা মানুষ শকে যেতে পারে। শকের সাইন গুলো কি? শকের সাইন গুলো হলো আই সানকেন, আমাদের যে চোখগুলো একদম নিচে বসে, তারপরে হলো গিয়ে তোমার এই ইয়েগুলা, মানে এই তোমার গালগুলা ভিতরে ঢুকে যাবে, হ্যাঁ, এটাকে বলা হলো চিক। তারপর হলো তোমার ড্রাই টং, মানে জিহ্বাটা একদম ডিহাইড্রেট, জিহ্বাটা ভিজে থাকে আমাদের সব সময়, কিন্তু ডিহাইড্রেশন পেশেন্টের জিহ্বাটা একদম ড্রাই হয়ে যাবে।
তারপরে যে চামড়াগুলো যে এরকম এরকম একদম টাইট, চামড়াগুলো একদম লুজ হয়ে যাবে, একদম লুজ হয়ে যাবে। ঠিক আছে, এটা হলো গিয়ে তোমার চামড়া ক্ষেত্রে গেল। তারপরে হলো গিয়ে তোমার পেশেন্ট একদম তোমার কি হয়ে যাবে, কলাপস করে ফেলবে। এটাই হলো তোমার স্টেজ অফ কলাপস, যদি ডিহাইড্রেশন দেখা দেয়। নাম্বার 3 হলো স্টেজ অফ রিকভারি। ইফ ডেথ does not occur, sign of clinical improvement are shown, then blood pressure increase করে, তোমার টেম্পারেচারটা তোমার নরমাল চলে আসে এবং ইউরিনটা তোমার কি হতে পারে, সিক্রেশন ইজ রিএস্টাবলিশড। আচ্ছা, ডিহাইড্রেশনের একটা সাইন হলো কিন্তু প্রেসার কমে যাওয়া। তোমাদের মধ্যে যদি কোনো কলেরার রোগী থাকে এবং তার যদি আই সাংকেন হয়ে যায়, গালটা যদি ভিতরে ঢুকে যায়, তারপরে স্কিনটা যদি লুজ হয়ে যায়, তারপরে তোমার জিহ্বাটা যদি ড্রাই হয়ে যায়, পেশাব কমে যায়, তখন মনে করবে যে এটা ডিহাইড্রেশন অর্থাৎ পানি শূন্যতা দেখা দিয়েছে। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, তার ডিহাইড্রেশনের স্টেজ দেখে তাকে স্যালাইন দিতে হবে। ডিহাইড্রেশন 3টা স্টেজ আছে, মাইল্ড, মডারেট, সিভিয়ার। মাইল্ডের ক্ষেত্রে তোমার শুধুমাত্র স্যালাইন খাওয়াইলে হয়, মডারেটের ক্ষেত্রে তোমার স্যালাইন দিতে হয়, আইভি ইনফিউশন দিতে হবে, এবং সিভিয়ার ক্ষেত্রে আইভি ইনফিউশন দিতে হয়। মাইল্ডের ক্ষেত্রে তোমার এক ধরনের আইভি ইনফিউশন একটা মেজারমেন্ট আছে, এটা তোমাদের দরকার নেই, এবং সিভিয়ার ক্ষেত্রেও একটা মেজারমেন্ট আইভি ইনফিউশনের আছে, সেটাও তোমাদের দরকার নেই। সেটা বয়স এবং ওজন ভেদে আমরা ওই আইভি ইনফিউশন দিয়ে থাকি আর কি। তো এখন এই স্টেজ অফ কলাপস ডিউ টু ডিহাইড্রেশনের কারণে কিন্তু কোনো মানুষ মারা যাচ্ছে না। গ্রামের একদম প্রত্যন্ত অঞ্চলের যে মহিলাটা অশিক্ষিত, সেও কিন্তু জানে যে বাচ্চা যখন ডায়রিয়া আক্রান্ত হবে বা সেও যখন ডায়রিয়া আক্রান্ত হবে তখন যে স্যালাইন খাওয়াতে হবে, এটা কিন্তু এখন সবাই জানে। সুতরাং এই কোর্স স্যালাইন খাওয়ার কারণে বা অ্যাভেইলেবিলিটির কারণে এখন কিন্তু আর ওই স্টেজ অফ কলাপস কিন্তু এই সাইনটা খুবই রেয়ারলি আমরা দেখতে পাই। তাহলে কলেরার 3টা স্টেজ আছে, একটা হলো স্টেজ অফ ইভ্যাকুয়েশন, স্টেজ অফ কলাপস এন্ড স্টেজ অফ আনরেকর্ডেবল বিপি কি, আনরেকর্ডেবল ব্লাড প্রেশার কি। আনরেকর্ড মানে কি, রেকর্ড মানে পরিমাপ করা, আনরেকর্ড মানে পরিমাপ করা যায় না। ব্লাড প্রেশার মানে তো ব্লাড প্রেশার, তাহলে যে ব্লাড প্রেশারটা তোমার রেকর্ড করা যায় না, অর্থাৎ তুমি ব্লাড প্রেশারের মেশিন লাগিয়েছো কিন্তু তোমার সিস্টোলিক এবং ডায়াস্টোলিক প্রেশার মেজার করতে পারতেছ না, সেটা হলো আনরেকর্ডেবল ব্লাড প্রেশার। অর্থাৎ বিপি পাচ্ছ না, তুমি প্রেশার পাচ্ছ না, প্রেশার মেজার করতে পারছো না। মানুষ মারা গেলে বা শকে চলে গেলে যে অবস্থাটা হয়। Typical case of cholera shows 3 stages: stage of evacuation, stage of collapse and stage of recovery. Stage of evacuation, এই লাইনটা তোমরা মুখস্থ করবা, profuse painless rice water diarrhea, profuse painless rice water diarrhea then vomiting, profuse painless rice water diarrhea then vomiting. ওই স্টেজ অফ কলাপস, তাহলে এরকম যদি হয় আমরা স্যালাইন দিব যাতে আমাদের স্টেজ অফ কলাপসে আমরা না আসতে পারি, হ্যাঁ, যাতে আমরা সাথে সাথে স্যালাইন দেওয়ার পরে আমার স্টেজ অফ রিকভারি তাড়াতাড়ি চলে আসতে পারে। তুমি শুধুমাত্র এবং কেবলমাত্র খাবার স্যালাইনের কারণে, শুধুমাত্র এবং কেবলমাত্র খাবার স্যালাইনের কারণে কিন্তু অভাবে খাবার স্যালাইনের অভাবে কিন্তু স্টেজ অফ কলাপস। সুতরাং আমরা স্টেজ অফ কলাপসটা কিভাবে প্রিভেন্ট করতে পারি, যদি আমরা আর্লি যদি আমরা কি করতে পারি, তোমার খাবার স্যালাইন দিয়ে দিতে পারি। তোমাদের রাতের ক্লাস কটা বাজে নেবে বলো তো? কমপ্লিট তো ক্লাস নেওয়া যাচ্ছে একটা জনের, হ্যাঁ 8:30 স্যার, 8:30। নামাজ পড়ে 8টা, তাই তো? জি স্যার, জি স্যার, 8:30 সময় নিলে ভালো হবে। সবাই একমত তো না? 8:30 ইনশাআল্লাহ। জি স্যার, জি স্যার, জি স্যার। ঠিক আছে, এখন যেটা পড়িয়েছি প্রিন্সিপাল অফ প্রিভেনশন এন্ড কন্ট্রোল অফ কমিউনিকেবল, এই প্রশ্নটা পড়ো, কলেরার এটা পড়ো, কিন্তু পড়ার পরে কলেরা কয়দিন থাকে স্যার? কলেরা তো এটা ভাইরাস দিয়ে, তো এটা সাধারণত 7 দিন থাকে জীবাণুটা শরীরে। আর কোন কোশ্চেন? স্যার বই তো 5 দিন দিয়েছে।
ইনকিউবেশন পিরিয়ড বুঝনি তুমি, ক্লাস পাওনি? ইনকিউবেশন পিরিয়ড হলো তোমার রোগের জীবাণু শরীরে ঢোকার থেকে শুরু করে রোগের সাইন সিমটম প্রকাশ পাওয়া পর্যন্ত যে সময়টা, সেটা হবে বুঝনি? ইনকিউবেশন ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। স্যার